ক্লাস করে মাত্রই বেরিয়েছি। ক্লাস থেকে বেরিয়ে উকিঝুঁকি শুরু। না, আর সৌরকে নয়, শিশির স্যারকে খুঁজে চলছে চারপাশ। চিত্রা যে ওনাকে লাজুক লাজুক গলায় বলবে, ওগো তুমি কেমন আছো? আহ, স্যারের কি রিয়াকশন হবে ভাবতেই তো হাসিতে লট্টুপুট্টু খেতে ইচ্ছে করছে আমার। কথাগুলো ভেবে নিজের মনে হালকা হেসে চিত্রাকে নিয়ে পার্কিংয়ের দিকে যেতে দেখি সামনে দাঁড়ানো ছেলেমেয়েরা উঠে দাঁড়ালো। মাঝ আড্ডায় এভাবে উঠে দাঁড়াতে দেখে অবাক হলাম দুজনেই। সাথে সাথে তাদের মধ্যে থেকে কয়েকজন বলে উঠল, গুড নুন স্যার। গুড নুন, ভালো আছো তোমরা? জি স্যার। কথাটা বলে সব কটা একরকম দৌড়ে চলে গেল সেখান থেকে। আমি আর চিত্রা মাথা ঘুরিয়ে তাকাতেই শকড, শুভ্র। চিত্রা আমার দিকে তাকে দাঁত কিলাতেই চোখ রাঙিয়ে তাকালাম। ব্যাগটা শক্ত করে ধরে অন্য হাতে চিত্রা হাতটা ধরে ওনাকে গুড নুন স্যার বলে পাশ কাটে যেতে নিলাম। কিন্তু ওই যে ভাগ্য, পেছন থেকে আমার হাতটা টেনে ধরে চিত্রা দিকে তাকিয়ে বলে উঠলেন, শালি সাহেবা, আপনার যাবে আপনাকে খুঁজে ওই দিকে, যান যান। চিত্রা ওনার দিকে অবাক চোখে তাকাতেই চোখ টিপে হেসে উঠলেন উনি। সাথে সাথে চিত্রাও হেসে উঠে উল্টো রাস্তায় হাঁটা দিল। আমি যেহেতু ডাকলাম কানে নিল না। সেলফিশ বান্ধবী। এবার উনি আমার দিকে তাকালেন, দুষ্টু হাসি দিয়ে ভুরু নাচিয়ে বলে উঠলেন, পালাও কেন? কাল ছাড়তে চাইছিলে না, আজ ধরতে দিচ্ছ না, কাহিনী কি? ক্যান্টিনে চলো, খাবে, ক্ষুধা লাগছে। তো যান, গিয়ে খান। আমায় টানেন কেন? আমায় খাবেন নাকি? ইস, দহন বাড়িও না রোদ পাখি। পারলে তো প্রথম দিনে খেয়ে ফেলতাম। সে সব ছেলে লুচু। আপনার মতো ভোলাভালা চেহারা ছেলেরা আরও বেশি লুচু। শিশির ছেলের মতো একটা ছেলে যাকে দেখলে মনে হয় ভদ্রতার গোডাউনের এক খান। আর উনি কি করলেন? দেখতে গিয়ে চিত্রাকে চুমু দিয়ে দিলেন। সে সে, আর আপনার কথা তো বাদই দিলাম। আপনি তার থেকে কয়েক গুণ এগিয়ে। ক্লাসরুমে গলার কামড়টা যে আপনি দিয়েছিলেন তা খুব ভালো করে জানি আমি। হুম। আমার কথা হেসে উঠলেন উনি, মাথা চুলকে বলে উঠলেন, আমি তখন কন্ট্রোললেস হয়ে পড়েছিলাম। আর তাছাড়া সব ছেলেরা তার বউয়ের চোখে লুচুই হয়। শিশির স্যার জানে যে চিত্রাকে বিয়ে করবে, তাই অমন বিহেভ করছে। আর আমিও জানতাম দুনিয়া উল্টে গেলেও আমি এই এটুম বোমাটাকে বিয়ে করব। তাই আমি অমন বিহেভ করছি। তবে রোদ পাখি, আমার কিন্তু তোমার সাথে লুচুগিরি করতে বেশি ভালো লাগে। এখনও করতে ইচ্ছে করছে, করব। সে ছাড়ুন আমায়। নো ছাড়াছাড়ি, চলো খাবো, আই মিন লাঞ্চ করব। আমি যাব না। আমি যাব না, খাবো না, ছাড়ুন আমায়। তাহলে তুলে নিয়ে যাব। হোয়াট এভার, ছাড়ুন। আমার কথা শেষ হতেই কোলে তুলে নিলেন আমায়। ঘটনার আশঙ্কিতায় চোখ বেরিয়ে আসার উপক্রম আমার। ঢোক গিলে আশেপাশে তাকিয়ে দেখলাম একটু দূরে রাতুল ভাই আর কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে। আশেপাশে আর কেউ নেই বললেই চলে। বুঝতে আর বাকি রইল না মহারাজ সব ঠিকঠাক করে এসেছেন। আমি রাগে গলায় বলে উঠলাম, নামান নামান বলছি। না, আগে বলো লাঞ্চে যাবে। আচ্ছা যাব, নামান। ক্যাফেটেরিয়াতে বসে আছি, এক গাদা খাবার অর্ডার দিয়েছেন উনি। এখন যে খাবার নামক অত্যাচার চলবে তা বেশ বুঝতে পারছি আমি। উনি আমাকে চোখ রাঙিয়ে খেতে বলবেন, ঠিক তখনই পাশ থেকে কেউ বলে উঠল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? জি ভাইয়া। ভাইয়া, আমি আপনাকে স্যার ডাকবো না ভাইয়া? যা ইচ্ছে। আরে রোদ, কেমন আছো? লাঞ্চ করেছিলে? আমি জয়েন করতে পারি? ছেঁড়া প্লিজ। ছেঁড়া বস্তি আর চোখে শুভ্র দিকে তাকালাম আমি। উনি ভুরু কুচকে তাকিয়ে আছেন। বিষয়টা যে তার মোটেও ভালো লাগছে না তা বেশ বুঝতে পারছি আমি। ছেঁড়া হয়তো ওনার মনের ভাবটা বুঝতে পারলেন না, তাই হাসি মুখে বলে উঠল, ইউ আর সো লাকি রোদ। শুভ্র ভাইয়ের মতো ভাই পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। বোনের কত খেয়াল রাখেন উনি। জাস্ট সিম্পলিস। শ্রেয়ার কথায় প্রচুর হাসি পাচ্ছে আমার। আগুনে ঘি ঢালার কাজটা বেশ ভালোভাবে করেছে সে। শুভ্র ভুরুকুচকে বলে উঠলেন, তোমাকে কে বলল আমি ওর ভাই? কেন, রোদই তো সেদিন বলল আপনি ওর কাজিন, খুব ছেনো করেন ওকে। এবার আগুন মাখা দৃষ্টিতে আমার দিকে তাকালো শুভ্র, যেন এখনই গিলে খাবে সে। আমি একটা ঢোক গিলে ওনার দিকে তাকালাম। চোখের আগে আগুনের জালে শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন উনি। কি ভয়ানক সে চাহনি। সামনে রাখা পানি গ্লাস থেকে এক ঢোক পানি খেয়ে নিয়ে কিছু একটা বলবো, ঠিক তখনই পাশ থেকে বলে উঠল শ্রেয়া, রোদ, তুমি না খুব কিউট একটা মেয়ে। তুমি ননদ হিসেবে কিন্তু অসাম হবে। শুভ্র ভাইয়ের বউ কিন্তু খুব লাকি হতে চলছে। তোমার মনে ননদ পাবে বলে কথা। শ্রেয়ার কথা বিষম খেলাম আমি। কাঁচতে কাঁচতে ওনার দিকে ফিরে তাকালাম। উনি চোখ মুখ শক্ত করে চুপচাপ বসে আছেন।
ওনার চাহনি দেখে ভেতরটা কেঁপে উঠল আমার। আজ যে কি হবে আমার কে জানে। নিজের বউকে তার বউয়ের ননদ বানিয়ে দিয়েছে, রাগ তো হবারই কথায়। আমি টেনশনের টেবিলে রাখা চাটনির বাটিটা নিয়ে ক্রমাগত চাটনি খেতে লাগলাম। কি বলবো, কিছুই তো মাথায় আসছে না আমার। হুট করে কি বলে দিব আমি শুভ্রর বউ? মাথায় যখন এত এত প্রশ্ন সরাসরি, ঠিক তখনই ভাবনার চাদরের ছিন্ন করে আবারও বলে উঠল শ্রেয়া, রোদ, তুমি কিছু মনে না করলে আমি কি শুভ্র ভাইয়ের সাথে একা কথা বলতে পারি? অ্যাকচুয়ালি খুবই পার্সোনাল কিছু কথা, প্লিজ। শ্রেয়ার কথায় ভুরু কুঁচকে তাকালাম আমি। আমার বরের সাথে তার কিসের পার্সোনাল কথা? প্রপোজ টপোজ করবে নাকি? করতেও পারে, এই জন্য সুন্দর ছেলে বিয়ে করতে চাইনি আমি। কিন্তু ওই যে কপাল, আমার জামাইকে প্রপোজ করতে আমার কাছে পারমিশন চাচ্ছে। ও ভাবা যায়? আমার জায়গায় শুভ্র থাকলে নিশ্চয়ই এতক্ষণে ধুয়ে দিত ওকে। আর আমি জড়বস্তুর মতো বসে আছি ডাফার। কথাগুলো ভেবে কড়া কিছু বলার জন্য মুখ খুলতেই পাশ থেকে গম্ভীর স্বরে বলে উঠলেন শুভ্র, না, ও কোথাও যাবে না। তোমার কিছু বলার থাকলে ও সামনেই বলো শ্রেয়া। আমার লাইফে রোদের চেয়ে পার্সোনাল কিছু নেই। রোদ ব্যতীত অন্য কোনো মেয়ের সাথে আমার কোনো প্রফেশনাল কথা থাকতে পারে না, কিন্তু পার্সোনাল কখনোই নয়। তাছাড়া এখন 2টোর বেশি বাজে, এখন কিছু খায়নি ও। একটু পর আমার ক্লাস, সো ওকে এখনই খাওয়াতে হবে। তুমি প্লিজ যা বলার এখানেই বলো, নয়তো বলার দরকার নেই। আমি ততক্ষণ শুভ্রর চাটনি বাটিটাও সাবার করে চলছি। স্বামী যে চাটনিগুলো নাড়তে নাড়তে ছেঁড়ার দিকে আর চোখে তাকালাম আমি। বিছানায় যে অস্বস্তিতে চূড়ান্তে তার বুঝতে বাকি রইল না আমার। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে মুখ কাচমুচু করে কিছু বলতে গিয়েও আমার দিকে তাকিয়ে থেমে গেল শ্রেয়া। কপালে হালকা কুঁচকে অবাক চোখে বলে উঠল সে, তুমি ঠিক আছো রোদ? এ তো চাটনি খাচ্ছ কেন? ক্যান্টিনের চাটনি যে টক, সেটা তুমি এমনি কি করে খাচ্ছ? শরীর খারাপ করবে তো। ছেঁড়ার কথা নিজের হাতের দিকে তাকালাম আমি। সত্যিই তো, আজ নির্ঘাত পেট ব্যথা হবে আমার। চাটনির বাটিটা আস্তে করে টেবিলে রাখলাম, জোর করে একটা হাসি দিয়ে উত্তরটা দিব। ঠিক তখনই পাশ থেকে শান্ত কণ্ঠে বলে উঠল শুভ্র, সমস্যা নাই ছেঁড়া, প্রেগনেন্সিতে এসব চলে। প্রেগনেন্সি শব্দটা শুনে আমি আর ছেঁড়া চোখ বড় বড় করে ওনার দিকে তাকালাম। ছেঁড়া বিস্মিত কণ্ঠে বলে উঠল, প্রেগনেন্সি মানে? রোদ, তুমি প্রেগনেন্ট? তোমার বিয়ে হয়েছে, কিন্তু কবে? আমরা তো কেউ জানি না। আমি কী করে বলবো, কিছুই বুঝতে পারছি না। শুভ্র যে এমন একটা কথা বলবে কে জানে। আমার অস্বস্তিতে আরেকটু বাড়িয়ে দিতেই আবারও বলে উঠল শুভ্র, অ্যাকচুয়ালি হুট করে বিয়ে হয়েছে তো, তাই জানো না। ওর হাজবেন্ড একটু বেশি ডেসপারেট কি না, ওকে জোর করে তুলে নিয়ে বিয়ে করে ফেলছে। জোর করে তুলে নিয়ে বিয়ে করে ফেললো? কি ডেঞ্জারাস। আপনারা কিছু করলেন না? কি করে তোমার হাজবেন্ড? কোনো গুন্ডা টুন্ডা নয় তো? ওর হাজবেন্ড এই ভার্সিটির টিচার শ্রেয়া, তবে গুন্ডামো একটু একটু করে, তবে আগের তুলনায় কম। বিয়ে করেছে তো, বাচ্চা বউ সামলাতে সময় যায়, এখন গুন্ডামো করার সময় কই বলো? কি, রোদের পর আমাদের ভার্সিটির টিচার? ভার্সিটির টিচার হয়ে তুলে নিয়ে বিয়ে করে ফেললো? কি অদ্ভুত। কি আর করবে বলো, ভালোবাসা মানে পাগলামো। তা কি আর এসব টিচার ডাক্তার দেখে কমে যায়? তাছাড়া যখন তুলে নিয়ে গেছে তখন ওর হাজবেন্ড এই ভার্সিটির স্টুডেন্ট ছিল, রিসেন্টলি টিচার হয়েছে। এই তো 20 থেকে 25 দিন হবে। 20 থেকে 25 দিন? এই কয়েকদিন তো শুধু আপনি আপনি ওর হাজবেন্ড? শুভ্র হাসলো, একটু নড়াচড়ে বসে খাবারটা আমার দিকে ঠেলে দিয়ে খেতে ইশারা করলে বলে উঠলেন, আমি ওর হাজবেন্ড। তো ছেড়া কি খাবে বলো? রোদের পক্ষ থেকে তোমার খাওয়ানোর দায়িত্ব আজ আমার। ছেঁড়া কিছু না বলে ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে রইল ওনার মুখে। তারপর চুপচাপ উঠেই ক্যাফেটেরিয়ার থেকে বেরিয়ে গেল সে। শুভ্র ব্যাপারটা সম্পূর্ণ ইগনোর করে আবার খাওয়া নিয়ে পড়ে গেল। আমিও চুপচাপ ওনার মুখের দিকে তাকিয়ে আছি। একটা মেয়ের মন কি সুন্দর ভেঙে খান খান করে দিলেন উনি। ছেঁড়ার নজরে দেখলে উনি বড্ড নির্দয়, আর আমার নজরে দেখলে পুরো আস্ত এক ভালোবাসা, যে ভালোবাসার চাদরে আমাকে মুড়িয়ে দিচ্ছেন ক্রমাগত। আমার ভাবনার পথে টেবিলে দেখে দুপা দিয়ে আমার পা দুটো শক্ত করে চেপে ধরে বলে উঠলেন উনি, আমি তোমার ভাই, তো আমাদের বাচ্চাকে কি মামু ডাকা শেখাবে? ডাফার। আমি যখন বলেছিলাম তখন তো ভাইয়াই ছিলেন। আমি কখনোই তোমার ভাই ছিলাম না। তুমি এক ডাফার ছিলে যে প্রতি সেকেন্ডে দুবার করে ভাইয়া ডাকতে। ইচ্ছে তো করতো ধরে আসা দেই। আমি কি তোমাকে বলছি কখনো যে আমার ভাইয়া ডাকো? মাথা মোটা কোথাকার। আর কখনো
এমন ব্লান্ট করলে আজ ক্যান্টিনে আছো বলে বেঁচে গেলে। এবার নাও খাও, আমার খাবারগুলো তুমি ফিনিশ করবে, এটাই তোমার শাস্তি। নাও স্টার্ট ডার্লিং। এতগুলো? আমার কথা উনি মুচকি হাসলেন, যার অর্থ নাও ইউ আর গন বেবি। রাত কটা বাজে জানি না, পরম শান্তিতে ঘুমের রাজ্যে সাঁতার কাটছিলাম আমি, কিন্তু সেই শান্তিটায় ভেঙে চুরে ফোনটা বেজে উঠল তীব্র আওয়াজে। বিরক্ত নিয়ে ফোনটা কানে নিতে ওপাশ থেকে ক্লান্ত কণ্ঠে বলে উঠলেন শুভ্র, রোদ পাখি। হুম। ঘুমাচ্ছ? হুম। একটু বারান্দায় আসবে প্লিজ? কেন? তোমায় একটু দেখবো, একটু আসো, আমি নিচেই দাঁড়িয়ে আছি, একটু আসবে? আমি ঘুমের ঘুরে আধ বোঝা চোখে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। ঘুমগুলো যেন দু চোখ চেপে ধরেছে আমার। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে বলে উঠলাম, এবার যাই ঘুমাবো। বেশি ঘুম পাচ্ছে? আর একটু থাকবে? তোমায় দেখে আজ চোখটা যেন জোড়াচ্ছেই না আমার। কেন যেন মনে হচ্ছে আজ হয়তো দেখতে পাবো না তোমায়। কী সব বলছেন আপনি? এমন কথা কেন বলছেন? কিছু না, যাও ঘুমিয়ে পড়ো। হুম। কথাটা বলে কোনো রকম বিছানায় গিয়ে আবারও ঘুমের রাজে ডুবে গেলাম আমি। ঘুমের মাঝে যেন শুনতে পেলাম কানের কাছে কেউ একজন বলে চলেছে, ভালোবাসি রোদ পাখি, অনেক বেশি ভালোবাসি। সকালবেলা ঘুম ভাঙতেই দেখি চিতা মুখ ফুলে বসে আছে বিছানায়। আমি মুচকি এসে ওর দিকে তাকালাম। মাথার মধ্যে যেন ভালোবাসি কথাটা ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, কাল রাতে উনি সত্যি এসেছিলেন নাকি আমার স্বপ্ন ছিল? কথাটা ভেবে ফোন চেক করলাম ঝটপট। না, সত্যি এসেছিলেন উনি। ফোনটা পাশে রেখে ওর দিকে তাকিয়ে বলে উঠলাম আমি, কী রে, এ তো সকাল সকাল আমার বাসায়, কাহিনী কি? কী ব্যাপার? মুখ ফুলে রেখেছিস কেন? হয়েছেটা কি? এই, তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হ। চুপ করে বসে থাকার হলে রাস্তায় গিয়ে চুপ করে বসে থাক, আমার সামনে নয়। তুই কি বলবি নাকি চর খাবি, কোনটা? রোদ, একদম ন্যাকামি করবি না। কি হয়েছে বল? ওই স্যার আবারও? আবারও কি? আবারও চুমু দিয়েছে আমায়। চিত্রার কথায় আমি অবাক হলেও স্বাভাবিক কণ্ঠে বলে উঠলাম, ও, আবার ও কথাটা ওর ঠিক পছন্দ হলো না বললেই মনে হলো। করুণ চোখে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকেই মরা কান্না জুড়ে দিল। আমি বিছানায় পা ঝুলিয়ে ওর কান্নামাখা মুখের দিকে তাকিয়েছি আর ভাবছি, শেষে স্যার থাকলে হয়তো এই কান্নামাখা মুখ দেখে সেই ভুলটা আবারও করতে হয়তো বাধ্য হতো। পুরো ভার্সিটি চষেও শুভ্রকে খুঁজে পেলাম না আমি। রাতুল ভাই বা সাকিব ভাই বলতে পারছে না কোথায় আছেন উনি। একটা জলজান্ত মানুষ এভাবে হাওয়া হয়ে যায় কিভাবে শুনি? বিরক্ত হয়ে আবারও ফোনটা কানে নিলাম আমি। গলা শুকিয়ে আছে আমার, হার্টবিট করছে হাজার গতিতে। এবার কি ফোনটা বন্ধ পাবো ওনার? কিন্তু না, এবার আর নিরাশ হতে হলো না আমায়। ফোনটা রিং হলো এবং ওপাশ থেকে শান্ত আর গম্ভীর কণ্ঠে বলে উঠলেন শুভ্র, বিজি আছি রোদ পাখি, পরে কথা বলছি। বিজি মানে? যত ব্যস্ততা থাকুক না কেন, আগে এটা বলুন, আপনি কোথায় আছেন? আমি আপনাকে কত খুঁজেছি জানেন? আমি চিটাগাং আছি, প্রজেক্টের কাজে এসেছি, জানি না কবে ফিরবো। 2 থেকে 3 দিন লেগে যেতে পারে। এবার ফোনটা রাখো, মিটিং রুমে আছি। কথাটা বলে ফোনটা কেটে দিলেন উনি। সাথে সাথে মনটা খারাপ হয়ে গেল আমার। ওনার জন্য এত কষ্ট হচ্ছে কেন? 1000 বছর দেখি না ওনাকে, কতদিন ওনার নেশা ভরা চাহনি দেখি না আমি। ইস, এত কষ্ট কেন হচ্ছে আমার? কথাগুলো ভাবতেই গালের উপর 2 ফোঁটা জলের অস্তিত্ব খুঁজে পেলাম আমি। জানালার গিলিরে মাথা ঠেকে চুপচাপ দাঁড়িয়ে আছি আমি। আকাশে মস্ত এক চাঁদ উঠেছে। এই বিশাল চাঁদটাকে বারবার ঢেকে দিচ্ছে এক টুকরা মেঘ। তাদের দেখে মনে হচ্ছে চাঁদের সাথে তারা এক অদ্ভুত লুকোচুরি খেলায় মত্ত হয়েছে। যেমন খেলায় মত্ত হয়েছে শুভ্র। আজ 2 দিন হতে চললো উনি চট্টগ্রামে আছেন। প্রতিদিন 3বার ফোন করেন আমায়, সকাল দুপুর রাত। এই বিষয়ে এক ফোঁটা অনিয়ম নেই তার। প্রতিবার ফোন দিয়ে গম্ভীর স্বরে বলবেন, রোদ পাখি, খাওয়ার সময় হয়ে গেছে, খেয়ে নাও প্লিজ, একদম অনিয়ম করবে না, সাবধানে থেকো, রাখছি। ব্যাস এটুকু বলে প্রতিবার ফোন কাটেন উনি। আমার কিছু বলার সুযোগই নেই। আমার যে বুক ফেটে কান্না পাচ্ছে। ওনাকে দেখার জন্য দম বন্ধ হয়ে আসছে। তা শোনার সময় আছে নাকি তার? একদমই নেই। কত ব্যস্ত মানুষ সে, বইয়ের পিছে পড়ে থাকার কি চলবে তার? কথাগুলো ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলতেই দরজা বাইরে থেকে চেঁচিয়ে ডেকে উঠল মা, রোদ, এই রোদ, দরজা খুলে খেতে আয়, খাবারে মাছি বসেছে তো, কখন থেকে ডাকছি। আর পারি না বাবু, এই ঢিঙ্গি মেয়ে হয়েছে তবু পিছু দৌড়াতে হয়, খাওয়ানো হয়। কী রে, এলি না? মা তুমি যাবে প্লিজ, যাও এখান থেকে, খাবো না আমি।
খাবি না? কেন খাবি না? কেন? খাওয়ার সাথে কিসের শত্রুতা তোর? চুপচাপ এসে খেয়ে যা বলছি। প্লিজ মা, যাও তো। খবরদার, বিরক্ত করবে না আমায়। কি পেয়েছোটা কি তোমরা? যা বলবে তাই মানতে হবে? খেতে বলে খেতে হবে, উঠতে বলে উঠতে হবে, এমনটা কেন? আমার একটা জীবন আছে মা। আমি কোনো রোবট নয়। প্লিজ যাও মা। ওপাশ থেকে মার বকাঝকা শোনা যাচ্ছে। ঘুমানোর আগ পর্যন্ত যে এই টেপ রেকর্ডটা চলতেই থাকবে তা বেশ বুঝতে পারছি আমি। তাই সেদিনের কান্না দিয়ে ঘোলাটে চোখে দেওয়ালে ঠেস দিয়ে ফুলেরে বসে পড়লাম আমি। চোখ দুটো বন্ধ করতে গালে দুফোঁটা বড় বড় অশ্রুর অস্তিত্ব খুঁজে পেলাম। মনের সাথে চোখ দুটো জ্বালা করছে খুব। একগুচ্ছ জমানো আবদার নিয়ে হাঁটুতে মুখ গুজে বসে আছি। ইচ্ছে হচ্ছে শুভ্রকে জড়িয়ে ধরে একদম বুকের মাঝে গুটিসুটি হয়ে থাকি। জানালা দিয়ে হালকা শীতল বাতাস বয়ে চলছে, যার ধাক্কায় পর্দার সাথে সাথে আমার শরীরও লোমগুলো কেঁপে উঠছে বারবার। এই বাতাসটাকেও অসহনীয় লাগছে আজ। বাতাসের তালে যখন উড়ছে আমার চুল, ঠিক তখনই হাতে থাকা মোবাইলটাও কেঁপে উঠল মৃদুভাবে। আমি একদৃষ্টিতে সেদিকে তাকাই আছি। স্ক্রিনের সাদা বিলাই নামটা ভাসছে নিঃসংকোচের সাথে, ভাসছে নীল পাঞ্জাবি গায়ে জড়ানো তার হাসি মুখ। কী সুন্দর নিঃশব্দে হাসছেন উনি। সামনে দাঁতগুলো যেন ঝলমল করছে। ডান পাশে একটা তেরাবাঁকা দাঁত আর বাম গালের পড়া টোল। ছবিটা দেখে বুকের বাম পাশটা চিনচিনে এক ব্যথা খেয়ে গেল। কিছুক্ষণ নিঃশব্দে সেদিকে তাকিয়ে থেকেই ধীর হাতে ফোনটা তুলে নিলাম আমি। ওপাশ থেকে রু বলার আগেই সাথে সাথে চাপা চিৎকার বলে উঠলাম আমি। খাবো না আমি। শুনছেন আপনি? খাবো না। আপনার যদি ইচ্ছে হয় তো আপনি খান। চাইলে খাবারের মাঝে ডুবে থাকুন, বাট আমায় খেতে বলবেন না। রোদ, তুমি রেগে গেছো কেন? না, একদম না। রেগে থাকবো কেন? আমি তো খুব আনন্দিত। আপনি জানেন, আমি রীতিমতো আপনাকে নাচানাচি করছি। এই যে আপনি ফোন রাখার পর লাউড মিউজিকে গান চালিয়ে নাচবো। হ্যাভ ইউ এনি প্রবলেম? আমার কথায় কিছুক্ষণ চুপ করে থেকে হালকা কণ্ঠে বলে উঠলেন উনি। আমার রোগ পাখিটার কী হয়েছে? সে কি বলবে আমায়? তার কি আমার উপর রাগ হচ্ছে? সে কতদিন পর ওনার মুখে এমন কথাগুলো, শরীরটা কেঁপে উঠল আমার। কান্নারা অবাধ্য হয়ে নেমে গেল গাল বেয়ে। গলার কথাগুলো জড়িয়ে আসছে বারবার, যেন এই তো এক্ষুনি শ্বাস বন্ধ হয়ে মরে যাব আমি। তবু তাকে মাঝপথে থামিয়ে দিয়ে অনেক কষ্টে ভাঙা ভাঙা গলায় বলে উঠলাম আমি। খবরদার, আমার রোদ পাখি ডাকবে না। আমি কারো রোদ পাখি নই। আর আমাকে কলও করবেন না। আমাকে খাবারের কথা জিজ্ঞেস করবেন না। আমার বাড়ির সামনে এসে দাঁড়াবেনও না। তারপর তো তারপর আমায় একদম জড়িয়ে ধরবেন না, টাচও করবেন না আমায়। হুট করে আমার শাড়ির আসলে টানও দিবেন না। তা তোমাকে মন ভরে দেখতে তো পারবো, সেটাই বা কম কিসের? না, কিচ্ছু পারবেন না, কিচ্ছু না। কথাটা বলে কান্না ভেঙে পড়লাম আমি। এক অযাচিত কান্না। না চাইতেও যে কান্নাটা বুক ফেটে বেরিয়ে আসে। এই যে সে আশঙ্কিত কান্না। ওপাশ থেকে চুপচাপ আমার কান্নার শব্দ শুনে চলছেন উনি। কিছুক্ষণ নীরব থেকে বলে উঠলেন উনি। আমি আসছি রুদু। ওনার এই কথা কানে যেতেই কান্নার গতি যেন দ্বিগুণ হয়ে গেল আমার। উনি ব্যস্ত হয়ে বলে উঠলেন, এই দেখো, বউকে আমি এত ভালো খবর একটা দিলাম, কই সে খুশিতে নাচবে তা না, মরা কান্না জুড়ে দিয়েছে। আমি আসছি বলে কাঁদছো? তাহলে কি আর আসবো না? এখানেই থেকে যাব? থাকুন, ওখানেই থাকুন। খবরদার আমার শহরে আসবেন না আপনি, একদম না। বললেই হলো, তোমার শহরে তো আমার বসবাস সুন্দরী। ওই শহরটাতে রেখে এসেছি আমার প্রাণ ভোমরা, তাকে ছেড়ে কি আমার চলে বলো? মরে যাব তো। ওনার কথা চুপ হয়ে গেলাম আমি। কিছুক্ষণ পরপর শুধু হেঁচি শব্দই উঠছে, আসছে কানে। উনি বেশ মনোযোগ দিয়ে শব্দগুলো শুনছেন। কয়েক সেকেন্ড পর গম্ভীর গলায় বলে উঠলেন, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো, সকাল 6টার আগে আমি তোমার সামনে থাকবো। ট্রেন রাত 2টোয়, কিন্তু আমি এখনই বেরিয়ে যাচ্ছি। নিজে ড্রাইভ করে চলে আসব। কতক্ষণ আর লাগবে বলো? ততক্ষণ কি আমার বউটা একটু ঘুমিয়ে নেবে প্লিজ? ওনার কথা হেসে দিলাম আমি। নাক টেনে বললাম, থাক, ড্রাইভ করে আসতে হবে না, ট্রেনেই আসুন। চট্টগ্রাম টু ঢাকা কতখানি পথ, এত রাতে ড্রাইভ করা খুব রিস্ক। আপনি প্লিজ ট্রেন দিয়ে আসুন। সরি সুন্দরী। সুন্দরী বউয়ের কান্না মাখা কিউট কণ্ঠ শুনে আবরাম শুভ্রর পক্ষে ট্রেনের জন্য অপেক্ষা করা সম্ভব নয়। আপনি এত বেশি বুঝেন কেন অলওয়েজ? সারাদিন কাজ করার পর টায়ার শরীরে ড্রাইভ করবেন? পাগল হয়েছেন আপনি? খবরদার এমন কিছু করবেন না, নয়তো। আমার কথা মাঝপথে থামিয়ে দিয়ে দুষ্টুমি মাখা কণ্ঠে বলে উঠলেন উনি,
তুমি এই কথাগুলো আমার সামনে বসে বলবে প্লিজ? তোমার কণ্ঠটা একদম বউ বউ লাগছে গো। এতদিনে মনে হচ্ছে আমি বিয়ে করেছি। এখন তো 1 সেকেন্ডও দেরি না করা যাবে না। আই অ্যাম কামিং সুন্দরী, রেডি থাকো। কথা বলে ফোনটা কেটে দিলেন উনি। কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে থেকে আবারও ডায়াল করতেই ফোন কেটে মেসেজ পাঠালেন উনি। ড্রাইভ করছি, রোদ পাখিয়ে কল দিও না, গিয়ে কথা হবে, এখন খেয়ে শুয়ে পড়ো প্লিজ। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে চিন্তামাখা মুখ উঠে বিছানায় গা এলিয়ে দিলাম। এই চিন্তিত মনে গলা দিয়ে খাবার নামাটা ইম্পসিবল। কে জানে এত রাতে কীভাবে ফিরবেন উনি। সত্যি আজকে প্রথম নিজেকে কারো স্ত্রী বলে মনে হচ্ছে। স্বামীর জন্য দুশ্চিন্তা কাকে বলে তা আমার অস্তিত্ব মিশে যাচ্ছে। প্রতিটি হৃদস্পন্দনের সাথে তার জন্য দোয়া করছি, এই মন সে ভালো থাকুক, সুস্থ থাকুক। ঘুমের মাঝে মুখে কিছু ছোঁয়া লাগায় লাফিয়ে উঠলাম আমি। নিশ্চয়ই শুভ চলে এসেছে, কিন্তু চারপাশে তাকেও কাউকে দেখতে পেলাম না আমি। জানালার পর্দাটা বারবার আছড়ে পড়ছে গায়ে। বুঝতে পারলাম শুভ্র নয়, জানালার পর্দা ছিল ওটা। ঘড়ির দিকে তাকালাম, দেখি 9টা 20। প্রায় এত বেলা হয়ে গেছে। রাতে জানালা খোলা রেখে ঘুমিয়ে পড়েছিলাম আমি। জানালা গড়িয়ে বাইরে তাকিয়ে দেখে বাড়িটা অন্ধকার, আকাশটা ঘন মেঘে ঢাকা। হয়তো ঝড় হবে, ভীষণ ঝড়। হঠাৎ শুভ্রর কথা মনে পড়ায় ফোনটা হাতে নিয়ে চেক করলাম। ফোন বা মেসেজ কিছুই আসেনি কেন? কিন্তু এ কি সব ফাঁকা? কিন্তু এতক্ষণে তো ওনার পৌঁছে যাওয়ার কথা, তবে কি উনি এসেই ঘুম দিয়েছেন? ফোনটা হাতে নিয়ে কি মনে করে ডায়াল করে ফেললাম। দুবার কেটে গিয়ে 3বারের সময় রিসিভ হলো। রিসিভ হওয়ার সাথে সাথে বলতে শুরু করলাম আমি, হ্যালো, কোথায় আপনি? ঘুমাচ্ছেন? কখন ফিরছেন? আমায় ফোন দেননি কেন? আপনি কি আজ ভার্সিটিতে আসবেন? আমার প্রশ্নের বল থামলে আমাকে অবাক করে দিয়ে ওপাশ থেকে মোটা স্বরে কথা বললেন উঠলেন এক ভদ্রলোক। সরি ম্যাম, আমি আবরাম শুভ্র নই, আমি ডক্টর রাহিম আলম। ওনার ফোন আপনার কাছে কেন? অ্যাকচুয়ালি উনি এখন ফোন ধরার পজিশনে নেই, তাই। ওনার সম্পূর্ণ কথা শেষ না হতেই বলে উঠলাম আমি, কোন হসপিটালে? কথাটা শুনে হাত থেকে ফোনটা খসে পড়ল আমার। মাথাটা কেমন ভো ভো করছে। চিন্তা শক্তি যেন লোপ পাচ্ছে ক্রমাগত। ব্রেনটা যেন ক্রমাগত ঘুম পাড়িয়ে দিচ্ছে আমায়। কিন্তু আমায় তো যেতে হবে, শুভ্রর কাছে যেতে হবে, যেতেই হবে। কথাটা ভেবে বালিশের পাশে রাখা ওড়নাটা গায়ে জড়িয়ে দৌড়ে বেরিয়ে গেলাম রুম থেকে। ডাইনিংয়ে বসে থাকা বাবা মা ভাইয়া সবাইকে অবাক চোখে দেখছে, বেশ বুঝতে পারছি। কিন্তু আমায় তো থামলে চলবে না, যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছাতেই হবে আমায়। তাকে যে আমার চাই, খুব বেশি চাই। গেট থেকে দৌড়ে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ালাম। আশেপাশে রিকশার টিকিটটাও মিলল না আমার। বাসা থেকে সিটি হসপিটাল প্রায় 1 ঘন্টার পথ। সেখানে হেঁটে যাওয়ার মানেই ডাবল টাইম। তবুও কী ভেবে দৌড়াতে লাগলাম আমি। বুকে দামদুম শব্দ করছে ক্রমাগত। নিঃশ্বাসটা এই বুঝে আটকে যাবে আমার। কতক্ষণ দৌড়াচ্ছি জানি না, হয়তো 15 মিনিট হবে। প্রায় 15 মিনিট পর একটা সিএনজি দেখা মিলল। আমার আকাশের অবস্থা খুব খারাপ। ঝড় হওয়ার পূর্বাভাস স্পষ্ট। এমন একটা আবহাওয়ায় সিএনজি ড্রাইভার কিছুতেই এতদূর যেতে রাজি নয়। অবশেষে আমার কাঁদো কাঁদো চেহারায় আর ডাবল ভাড়ায় লোভে পড়ে রাজি হলো সে। দম আটকে বসে পড়লাম সিএনজিতে। সাথে সাথে শুরু হলো তুমুল ঝড়। বাতাসের ধাক্কায় যেন সিএনজি এগোয়েই দেয়। ড্রাইভার আমাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, ম্যাডাম, সিএনজি কোথায় থামাই? ঝড় একটু কমলে আবার স্টার্ট দিমো। এমনি তো অ্যাক্সিডেন্ট হতেই পারে। না প্লিজ মামা, চলেন, আমার স্বামী হসপিটালে একা, দরকার পড়ে 3 ডাবল ভাড়া দিব আপনাকে, আমায় একটু পৌঁছে দিন প্লিজ। ড্রাইভার কিছু একটা বলতে গিয়েও আমার মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারল না। মাথা নাড়িয়ে চুপচাপ গাড়ি চালাতে লাগলো সে। গলা শুকিয়ে কাঠ, বুকের মাঝেও ঝড় হচ্ছে তুমুল গতিতে। প্রতিটি সেকেন্ডকে একদিন পরিমাণ লম্বা লেগেছিল আমার। কখন পৌঁছাবো আমি? কখন দেখবো তাকে? মনের মধ্যে অচেনা এক ভয় কড়া নাড়ছিল বারবার। নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় লাগছে আমার। আজ শুভ্র আমার পাশে থাকলে হাসি মুখে বলে উঠতো, এই রোদ পাখি, মুখটা এমন কালো করে রেখেছো কেন বলো তো? আমি তো আছি, এত চিন্তা কিসের? সব চিন্তা আমায় দিয়ে দাও তো। কথাটা ভেবে ডুকরে কেঁদে উঠলাম আমি। না, নেই, আজ আপনি নেই আমার পাশে। আপনার রোদ পাখি কাঁদছে আর আপনি তার পাশে নেই। আমি কখনো কথা বলবো না আপনার সাথে। খুব রাগ করেছি আমি, খুব। এই নিষ্ঠুর পৃথিবীতে আপনাকে ছাড়া কিভাবে চলবে আমার? আমার কান্নার শব্দে ফিরে তাকালেন ড্রাইভার। অবাক কণ্ঠে বলে উঠলেন উনি,
ম্যাডাম আপনি ঠিক আছেন? জি আমি ঠিক আছি, আপনি চালান। কিছুক্ষণ পরে সিএনজি হসপিটালের সামনে এসে দাঁড়ালো। ড্রাইভারকে ভাড়াটা দিয়ে দৌড়ে গেলাম ভেতরে। কী করব, কোথায় যাব কিছুই বুঝে উঠতে পারছিলাম না আমি। শুভ্র ফোনে আবার ফোন দিতে ফোনটা বন্ধ পেলাম। এখন কি হবে? ডক্টর রহিম আলমকে কিভাবে খুঁজে পাবো আমি? একটা ঢোক গেলে রিসেপশনের দিকে এগিয়ে গেলাম। ভয়ে অন্তরাত্মা কাঁপছে আমার। কোনো রকম ভাঙা গলায় বলে উঠলাম, এক্সকিউজ মি। রিসেপশন মেয়েটি অবাক চোখে আমার দিকে তাকালো। অবাক হওয়ার কথা, আমার গায়ে টি শার্ট আর ঢোলা প্লাজো, তার উপর ওড়না কোনো রকম পেঁচিয়ে রেখেছি আমি। চুলগুলো কোনো রকম খোঁপায় আটকানো, কাপড়গুলো ভিজে একাকার, পায়ে পড়া বাসার স্লিপার, চোখ দুটো ফুলে লাল হয়ে আছে। মেয়েটা কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে বলে উঠলেন, হ্যাঁ আই ক্যান হেল্প ইউ ম্যাম। এবার যেন গলার কথায় আটকে। শুভ্র নামটা কিছুতে গলা থেকে বেরোচ্ছে না। অনেক চেষ্টা শেষমেশ বলে উঠলাম আমি, অ্যাক্সিডেন্ট পেশেন্ট শুভ্র কোথায়? কাল রাতে অ্যাক্সিডেন্ট হয়েছে। শুভ্র আহমেদ? আমি তুমুল গতিতে মাথা নাড়িয়ে বললাম, জি। এবার মেয়েটির মুখে তীব্র বেদনার ছাপ ফুটে উঠল। মুখে কালো করে বলল, আপনি কে হন ওনার, মিসেস শুভ্র? আমি আবার টলমল চোখে মাথা নাড়ালাম। এবার মেয়েটি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ফর্মটা পূরণ করে দিন ম্যাম, ডেড বডি রেডি আছে। ফর্মটা পূরণ করলে সব ফর্মালিটি শেষ, আপনি ওনাকে নিয়ে যেতে পারেন। ওনার কাছে একটা রিং বক্স দিল, সেটা আমাদের কাছে আছে, আপনি যাওয়ার সময় মনে করে নিয়ে যাবেন ম্যাম। মেয়েটির মুখে ডেড বডি কথাটা শুনে ফ্রিজ হয়ে গেলাম আমি। কি বলছে সব, পাগল হয়ে গেছে নাকি এই মেয়ে? শুভ্র আর ডেড বডি, এরা কি মজা করছে আমার সাথে? এটা কি করে হতে পারে? বললেই হলো নাকি? আমার শুভ্র এতটা সেলফিশ হতেই পারে না। তার রোদ পাখিকে মাঝপথে এতটা অসহায় করে দিয়ে চলে যেতে পারে না সে। আমি তো প্রতি নামাজে একটাই দোয়া করে এসেছি, প্রতিনিয়ত যেন তার আগে মৃত্যু হয় আমার। আমার এই দোয়া ব্যর্থ হতে পারে না, কখনো না। মেয়েটা আমার সামনে একটা প্যাকেট রাখলো, হাতে ফর্ম নাচিয়ে কিছু একটা বলছে, কিন্তু কিছুই কানে আসছে না আমার। সব কিছু কেমন ঝাপসা ঘোলাটে লাগছে। কেন হচ্ছে এমন? হাতের ফোনটা কাঁপছে, তার থেকেও বেশি কাঁপছে আমার শরীর। শূন্য চোখে ফোনের স্ক্রিনে তাকিয়েই স্ক্রিনে সাহিল ভাইয়ের নামটা ভেসে উঠল। শরীরে কোনো শক্তি পাচ্ছি না আমি। হাত থেকে খসে পড়ল ফোন। ফুলের আচার খেয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল প্রতিটি টুকরো। ভাবলেশীনভাবে তাকিয়ে আছি, শ্বাস বন্ধ হয়ে আসছে ক্রমাগত। হয়তো মরে যাচ্ছি আমি, হারিয়ে যাচ্ছি অতুল গম্বরে, যেখানে হয়তো আছে জীবনের শেষ অধ্যায়, জীবনের শেষ সত্য। ফ্লোরে ধপ করে বসে পড়লাম আমি। চারপাশে কিছু বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না আমার। চোখের পানিগুলো শোক জানাতে নারাজ। আমাকে এভাবে বসে পড়তে দেখে ছুটে এলো রিসেপশনিস্ট। কাছে এসে কাঁধে হাত রেখে বলে উঠল, ম্যাম আর ইউ ওকে? আপনি ঠিক আছেন? আপনার বাসার কাউকে জানাতে হবে, প্লিজ বলুন আমায়। আপনার শরীর সুস্থ মনে হচ্ছে না। আমি কোনো কথা না বলে চুপচাপ সামনের দিকে তাকিয়ে আছি। চোখে আমার শূন্য দৃষ্টি, মাথা কেমন ফাঁকা। মেয়েটি আমার উত্তরে অপেক্ষা না করে ফোনের টুকরোগুলো একের পর এক লাগিয়ে আবারও আগের মতো করে নিল সেটা। ফোনটা অন করতেই আবারও কেঁপে উঠল সেটা। মেয়েটা ফোনটি রিসিভ করে আমার কানে ধরে বলল, কথা বলুন ম্যাম। আমি ফোন কানে নিয়ে ভাবলেশীনভাবে বসে আছি। উপাস থেকে ভেসে আছে সাহিল ভাইয়ার উচ্ছ্বাসিত কণ্ঠ। কেমন আছো সানশাইন? তোমাদের দুজনের কি হয়েছে বলো তো? কখন থেকে ট্রাই করছি বাট কাউকে পাচ্ছি না। জানো দারুণ একটা খবর আছে তোমাদের জন্য। এখানে আমার ফার্স্ট সেমিস্টারে অসাধারণ ভালো রেজাল্ট করেছি আমি। সানশাইন শুনতে পাচ্ছ? হ্যালো? পরিচিত কারো গলার আওয়াজে কান্নার বাঁধ ভাঙল আমার। নিজের অজান্তে ফুঁপিয়ে উঠলাম আমি। আমার কান্নার আওয়াজে উনি যেন চমকে উঠলেন। ব্যস্ত হয়ে বলে উঠলেন, কি হয়েছে সানশাইন? তুমি কাঁদছো কেন? শুভ্র কোথায়? শুভ্র থাকতে তুমি কাঁদছো? ইম্পসিবল। আচ্ছা কেউ কিছু বলেছে তোমায়? তোমার শরীর ঠিক আছে তো? এই শুভ্র শালা করেছেটা কি? বউ কাঁদছে তার খেয়াল নেই, আমার ফোনটা অফ করে রেখেছে। ওকে তো আমি এটুকু বলতে ডুকরো কেঁদে উঠলাম আমি। আবারও মনে পড়ল ডেড বডির কথা। দুনিয়া অন্ধকার লাগছে আমার। আবার দম বন্ধ হয়ে এলো আমার। কান থেকে ফোনটা হাতে নিয়ে নিশ্চুপে বসে রইলাম। ওপাশ থেকে সাহেল ভাইয়া চিন্তিত কণ্ঠস্বর ভেসে আসছে ক্রমাগত, সানশাইন শুভ্র ঠিক আছে তো? শুভ্র কোথায়? প্লিজ চুপ করে থেকো না। শুভ্র কোথায় বলো প্লিজ? ও
ওর কিছু হয়নি তো? দোহাই লাগে কিছু বলো। আমি আর ভাবতে পারছি না। সানশাইন, আমার শরীর কাঁপছে, শ্বাস বন্ধ হয়ে আসছে। বলো না শুভ্র কই? সানশাইন। হ্যালো, হ্যালো। ও শিট, ড্যামেজ। ফোনটা না কেটে হয়তো আছড়ে মারলেন উনি। একটা বিকট শব্দ এলো কানে। তারপরে আবারও শোনা গেল সাহিল ভাইয়ের কণ্ঠ। কাকে উদ্দেশ্য করে বলছেন উনি? কি হতে পারে? রুমমেট? হ্যাঁ হ্যারি, আই অ্যাম গোয়িং টু বাংলাদেশ। ইটস ইমার্জেন্সি, মাই ফ্রেন্ড ইজ ইন ডেঞ্জার। আই হ্যাভ টু গো। ক্যান ইউ ম্যানেজ আই ফ্লাইট টিকিট ফর মি প্লিজ? শাইল মেয়েরা বলা কথাগুলো কানে যাচ্ছে আমার, কিন্তু ব্রেন যেন কথাগুলো অর্থ বোঝাতে ব্যর্থ হচ্ছে। আমার চারপাশে বাজছে শুভ্র বলা কণ্ঠ। তুমি তো আমার প্রাণ ভোমরা। এই দেখো, বউকে আমি এত ভালো খবর একটা দিলাম। ওই, সে খুশিতে নাচবে তা না করে মরা কান্না জুড়ে দিয়েছে। আমি আসছি বলে কাঁদছো? তাহলে কি আর আসবো না? এখানেই থেকে যাব? বললেই হলো। তোমার শহরে তো তোমার বসবাস সুন্দরী। ওই শহরটাতে রেখে এসেছে আমার প্রাণ ভোমরা। তাতে ছেড়ে কি আমার চলে বলো? মরে যাব তো। 4 দিন থেকে যেন শুভ্র শরীরের গন্ধ কাবু হয়ে চলছে আমায়। ঝাপসা চোখে এখানে এখানে ফুটে উঠেছে শুভ্রর হাসি মুখ আর তার বলা এই রোদ পাখি। আমি জোর করে নিঃশ্বাস ফেলছি, গলা শুকিয়ে কাঠ। চারপাশটা কেমন অচেনা লাগছে, খুব অপরিচিত লাগছে সব। হঠাৎ করে সামনে তাকিয়ে দেখি শুভ্র দাঁড়িয়ে আছে। পায়ে ব্যান্ডেজ নিয়ে খুঁড়ে খুঁড়ে হাঁটছে সে। শার্টের হাতা ফল্ট করে ডান হাতও ব্যান্ডেজ, কপালেও ব্যান্ডেজের মোটা পরত। মুখে সে বাঁকা দাঁতের হাসি। ছিলকি চুলগুলো কপালে পড়ে, কপালে ব্যান্ডেজটা ঢেকে গেছে অনেকটাই। উনি হাত নাড়িয়ে হাসি মুখে কথা বলছেন মধ্যবয়স্ক এক ডাক্তারের সাথে। ওনাকে দেখে উঠে দাঁড়ালাম আমি। ফোনটা আবারও নিচে পড়ে ছিটকে গেল। আমি জানি সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি আমার হ্যালুসিনেশন, তবুও আমার সুব্রত। আমি কাঁপা কাঁপা পায়ে কয়েক পা এগিয়ে ছুটে গিয়ে উনিকে জড়িয়ে ধরলাম। আমার ধাক্কা সামলাতে না পেরে কয়েক পা পিছিয়ে গেল লোকটি। তারপর সব নিস্তব্ধ। আমি চুপচাপ তার বুকে হৃদয় স্পন্দন, ডিপ ডিপ সঙ্গীত শুনে চলছি। কত পরিচিত এই সঙ্গীত, কত পরিচিত তার ধরা। আরও শক্ত করে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠলাম আমি, যেন ছাড়লেই হারিয়ে যাবে বহু দূরে। বেশি কিছুক্ষণ পর আমার পিঠে হালকাভাবে হাত রাখলেন উনি। হালকাভাবে নিজের সাথে জুড়ে নিয়ে মাথায় একটু চুমু দিয়েই বলে উঠলেন, রোদ পাখি, তুমি এখানে কী করছো? আর কি অবস্থা শরীরের? এভাবে কেউ বাইরে আসে? মানুষ তো পাগল বলবে বউ। ওনার মুখে রোদ পাখির কথাটা শুনে চিৎকার করে কেঁদে উঠলাম আমি। মনে হচ্ছে পুরো পৃথিবী ভরে উঠেছে আমার এত খুশি, এত আনন্দ। কোথায় রাখবো আমি? এই খুশির মুহূর্তটা যেন থেমে যায়। এই মুহূর্তে যেন আমার মৃত্যু হয়, মৃত্যু হয়। উনি আমাকে টেনে সোজা করে আমার মুখের দিকে তাকিয়েই আটকে উঠলেন। অবাক চোখে আমার দিকে তাকিয়ে থেকে কিছু একটা বলতে যাবেন, ঠিক তখনই একটা অল্প বয়সী মেয়ে এসে দাঁড়ালো রিসিপশনের সামনে। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, শুভ্র, এক অ্যাক্সিডেন্টে পেশেন্ট শুভ্র আহমেদ। রিসিপশনিস্ট মেয়েটি অবাক হয়ে বললেন, আপনি কি হন ওনার? মেয়েটি কাঁপা গলায় বলল, ওয়াইফ। রিসেপশনিস্ট মেয়েটি একবার আমার দিকে তাকিয়ে একটা ফর্ম এগিয়ে দিয়ে বলল, ম্যাম, ও তো আপনার হাজবেন্ডের ডেড বডি রেডি আছে, এটা ফিল আপ করে নিয়ে যেতে পারেন ওনাকে। মেয়েটা ফ্যালফ্যাল চোখে একবার রিসেপশনিস্ট আর একবার পাশে এনে রাখা লাশটির দিকে তাকালো। তার সারা শরীর কাঁপছে। দৃঢ় পায়ে এগিয়ে গিয়ে লাশটির মুখের কাপড় সরালো। আমি এক দৃষ্টিতে মেয়েটিকে দেখছি, একদম পুতুলের মতো মেয়ে। কী সুন্দর তার চেহারা। আমার থেকে বয়সে বড় হবে না, হয়তো সমবয়সী হবে। আমি শুভ্রকে আবারও আঁকড়ে ধরে তার বুকে মুখ লুকালাম, যেন এই মেয়েটি আমার শুভ্রটাকেই ছিনিয়ে নিয়ে যাবে এখন। মেয়েটি কাপা হাতে লাশটির মুখে হাত ছোঁয়ালো, কপালে হালকা ঠোঁটের পরশ ছুঁয়ে ধীরে গলায় বলে উঠল, শুভ্র, এই শুভ্র, ওঠো বলছি। আজ না আমাদের বিবাহ বার্ষিকী। তুমি না বলছিলে সারপ্রাইজ দিবে আমায়? এভাবে শুয়ে থাকলে হবে বলো? ওঠো না প্লিজ। আমি শুভ্রকে জড়িয়ে ধরে আর চোখে তাকিয়ে আছি। মেয়েটির মাঝে যেন নিজেকেই খুঁজে পাচ্ছি আমি। আজ আমার শুভ বেঁচে গেলেও কোনো এক রোদে প্রাণ হারালো। এই মেয়েটা নিশ্চয়ই কোনো এক শুভ্র রোদ পাখি। তখনই মেয়েটির পরিবারের লোকজন এলো বলে মনে হলো। তাদের মধ্যে একজন মেয়েটির কাঁধে হাত রেখে বলল, নীর, মা শান্ত হ। মেয়েটি সেদিনের না তাকিয়ে ছেলেটির গালে হাত রেখে জাগানোর চেষ্টা করছে। তাকে আর মুখে বলে চলছে, মা দেখো তোমার ছেলে কত ফাজিল হয়েছে, কেমন ফাজলামো করছে।
আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করতে গিয়ে এখনই নিজেই শুয়ে আছে। একবার আমার প্রিন্সটা আসুক, দুজন মিলে খুব করে বকবো তাকে। আর তো 8 মাস মাত্র, তারপর বুঝবে মজা। এই শুভ্র ওঠো না, আমি মেয়েটার পাগলামো দেখছি আর চোখ থেকে ক্রমাগত পানি ঝরছে। শুভ্র ছোঁয়া ঘোর কাটলো আমার গায়ে নিজের হাতে রাখা কোটাটা পরিয়ে দিয়ে বলে উঠল, দুদিনে নিজের কি অবস্থা করেছে রোদ পাখি, যার কারণে অ্যাক্সিডেন্টের খবরও তোমার দেয়নি, তবু ম্যাডামের এই অবস্থা। আহ, শুভ্রর আর কোনো কথা কানে এলো না আমার। চারদিকে অন্ধকার করে পরম শান্তিতে লুটিয়ে পড়লাম শুভ্রর বুকে। আহ, কি শান্তি! কত ক্লান্তির পর এই অবসাদ। চারপাশের শব্দগুলো আস্তে আস্তে ধীরে হয়ে এলো আমার কানে। আমি হয়তো হারিয়ে যাচ্ছি কোনো এক অতল গম্বরে। চোখ দুটো পিটপিট করে খুলে চারপাশটা দেখার চেষ্টা চালাচ্ছি। মাথাটা বড্ড ভারী লাগছে আমার। বাম হাতটাও কেমন চিনচিনে ব্যথা। ঘাড় ঘুরে বাম দিকে তাকাতে দেখি হাতে লাগানো সেলাইনের নল। ব্যাপারটা বিস্মিত হলাম আমি। চারপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম ঠিক কোথায় আছি আমি। রুমটা কেমন অপরিচিত লাগছে আমার, কিন্তু একটা পরিচিত গন্ধ চারপাশে। ডান পাশে দেওয়ালে আমার আর শুভ্রর ছবি দেখে বুঝতে পারলাম এটা শুভ্রর রুম। হসপিটালে দাঁড়িয়ে শুভ্রর বুকে আছড়ে পড়ার পর কি হয়েছিল কিছুটি মনে নেই আমার। বেডে শুয়ে যখন এসব কথা ভাবছিলাম ঠিক তখনই ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে এলো শুভ্র। খালি গলায় ঝুলছে সাদা টাওয়াল, পরনে ছাই রঙের 3/4 প্যান্ট। কিছু চুল এসে পড়েছে কপালে, ভেজা চুলে বিন্দু বিন্দু জল। বুকের পশমগুলো লেপ্টে আছে পরশ আবেশে, চোখগুলো হালকা লাল, ঘাড়ে বুকে ফোঁটা ফোঁটা পানি। শুভ্র ডান হাতে তাওয়ালের চুল মুছতে মুছতে আমার দিকে তাকিয়ে হালকা আসলো। আমার পাশ ঘেঁষে মাথার কাছে এসে বলে উঠল, মহারানী ঘুম ভাঙল তবে? কি লজ্জা ফেলে দিয়েছিলে বলো তো আমায়? স্বামী অ্যাক্সিডেন্ট করে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, আর বউ সেই দুঃখে 8 ঘন্টা যাবৎ সেন্সলেস হয়ে পড়ে আছে। ওনার কথায় অবাক হলাম আমি। 8 ঘন্টা মানে কি? তবে কি আমি 8 ঘন্টা যাবৎ সেন্সলেস ছিলাম? আমি বিস্মিত কণ্ঠে বলে উঠলাম, 8 ঘন্টা? জি ম্যাডাম, 8 ঘন্টা। আর আপনার স্বামীকে তার ভাঙাচোরা শরীর নিয়ে আপনাকে কোলে উঠাতে হয়েছে। এটুকুতে এই অবস্থা, সত্যি মরে গেলে কি করতেন শুনি? ওনার কথায় ভেতরটা কেঁপে উঠলো আমার। সত্যি এমন হলে কি হতো আমার জানি না। আর এই বিষয়টা আমার মনের কোনো একটা কোনায়ও আনতে চাই না কখনো। সকালে ওনার অ্যাক্সিডেন্টের খবর যে বিলম্ব হয়ে পড়ছিল সেটাও ইচ্ছাকৃত ছিল না, অটোমেটিকলি রিয়াকশন ছিল ওটা। স্বামীর মৃত্যু বা বিপদের কথা যে রিয়াকশনটা প্রতিটি নারী হয়ে থাকে। আমি একটা ঢোক গিলে কাঁদো কাঁদো গলায় বলে উঠলাম, এমন কিছুই হতো না। আমি আল্লাহর কাছে সবসময় একটা জিনিসই চাই, আপনার আগে আমার মৃত্যু। আল্লাহ কারো চাওয়া অপূর্ণ রাখে না, তাহলে আমারটা কিভাবে অপূর্ণ রাখে বলুন? আমার কথা যেন কেঁপে উঠলেন শুভ্র। চোখের দৃষ্টি কঠিন হয়ে উঠল মুহূর্তে। কয়েক সেকেন্ডের চোখ বুজে থেকে নিজেকে নিয়ন্ত্রণ করে একটি জোরে শ্বাস ফেলে এক হাতে জড়িয়ে নিলেন আমায়। আমার মাথা ওনার বুকের পড়তে কেঁপে উঠলাম আমি। ওনার ঠান্ডা বুকে আশ্চর্যময় এক প্রশান্তি, ওনার উন্মুক্ত বুকের গন্ধ অন্যরকম এক মাদকতা। উনি আমার মাথায় আলতো চুমু খেয়ে বলে উঠলেন, এমন স্বার্থপর মতো দোয়া করো না রোদ পাখি, তার থেকে দোয়া করো যেন আমরা একসাথে হারিয়ে যাই এই পৃথিবী ছেড়ে। আমি মৃত্যুর পরও তোমাকে অন্য কারো হিসেবে সহ্য করতে পারবো না রোদু, আর না পারবো তোমায় এভাবে অসহায় করে রেখে যেতে। তুমি আমার, তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার নামের সাথে শুধু আমার নামটাই জড়িয়ে থাকবে, শুধু আমার নাম, মিসেস নৌসিন আব্রাম রোদেলা। উনি ছোট্ট নিঃশ্বাস ফেলেন। আমি চুপচাপ ওনার হৃদয় স্পন্দন মাদকতার মত্ত আছি। উনি কিছুক্ষণ চুপ থেকে আবারও বলে উঠলেন, তোমার থেকে আমি তোমার অনেক গুণ বেশি ভালোবাসি রোদ। তোমার না থাকার কথা শুনে তোমার যদি এই অবস্থা হয় তাহলে ভাবো, তোমার না থাকার কথা ভাবলে কতটা পুড়ে আমার। তুমি নতুন প্রেমের জোয়ারে ভাসছো রোদ, আর আমি তো এই জোয়ারে নিজেকে হারিয়ে কোটি কোটি বার। ভালোবাসা জিনিসটা বড্ড অসহায় বুঝলে। তুমি যখনই কাউকে ভালোবাসবে তখন থেকেই নিজেকে অসহায় মনে হবে। যেমন আমার নিজেকে তোমার কাছে বড্ড অসহায় লাগে রোদ। নীর মেয়েটা যেমন ওই পৃথিবীর কাছে অসহায়, ওর সব আছে, সব কিছু থেকেও কিচ্ছু নেই। নীর নামটা শুনে হসপিটালের ওই মেয়েটির কথা মনে পড়ে গেল আমার। সাথে সাথে তাকে আমার মতো মনে হওয়ার কারণটাও ধরতে পারলাম। আমাদের দুজনের চাহনিতে ছিল অসহায়তা, ভালোবাসার কাছে আমরা দুজনেই ছিলাম অসহায়। তাই হয়তো আমাদের দৃষ্টি ছিল এক, অনুভূতি ছিল এক।
আমি একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বুক থেকে মাথা তুলে বলে উঠলাম, ওই মেয়েটি কি হলো পরে? কে? নীর? তুমি সেন্সলেস হওয়ার পরে 2 মিনিট পরে সেন্স হারিয়েছে ও। মেয়েটা 2 মাসে প্রেগনেন্ট। আমি বের হওয়ার আগেই ওকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। অবস্থা তেমন ভালো না। স্বামীকে হয়তো প্রচণ্ড রকম ভালোবাসে। যতটুকু জানলাম, আজকে বিয়ের 1 বছর পূর্ণ হলো তাদের। ফার্স্ট অ্যানিভার্সারি। আর প্রথম বছরে সেই সব শেষ। শুভ্রর কথায় আত্মাটা ঢক করে উঠল আমার। এই মেয়েটা কী করে সহ্য করবে এই কষ্ট? আর তার অনাগত সন্তান? জীবনটা এত কষ্টের কেন হয়? এমন অপ্রত্যাশিত ঘটনাগুলো জীবনটাকে বারবার থমকে দিতে চায় কেন? হার্টবিট দ্রুত ছুটছে। আমার গলাটা কেমন শুকিয়ে আসছে। প্রিয় মানুষকে হারানোর ভয়টা কি প্রবল, কি যন্ত্রণা! এমন সময় দরজা টোকা পড়ল। শুভ্র কে জিজ্ঞেস করতেই ভেতরে এলো অব্র ভাইয়া। আমাকে দেখে মুচকি হাসলো। আমি দ্রুত শুভ্রর বুকে কাছ থেকে সরে বসে মাথা নিচু করলাম। অব্র ভাইয়া বাঁকা এসে মজা করে বলে উঠলেন, তো আমার একমাত্র ফুফাতো বোন এবং একমাত্র শালিকার ঘুম ভাঙল? আমি মুচকি হাসতে বাম পাশ থেকে অনুযোগের স্বরে বলে উঠল শুভ্র, ভাই, ও যে আমার বউ, সেটা তুই বারবার ভুলে যাস কেন শুনি? সব বললি, এটা তো বললি না যে সে তোর একমাত্র ছোট ভাইয়ের একমাত্র বউ। শুভ্র কথায় হু হা করে হেসে উঠলেন অব্র ভাইয়া। তারপর হাসি থেমে বলেন, আমরা খাট হয়েছে ভাই। এনিওয়ে, তোর ফোন কই রে শুভ্র? সাড়ে নাকি সকাল থেকে ট্রাই করতে পারছে না। ও শিট, ফোনটা হসপিটালে থাকতে যে ব্যাটারি ডাউন হয়েছিল সেটা আমার চার্জ আর অন করা হয়নি। আমি এখনই কল ব্যাক করছি ভাই। অব্র ভাইয়া মাথা ঝাঁকিয়ে রুহি রুহি বলে চেঁচিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। শুভ্র চার্জ থেকে ফোন খুলে অন করতেই ফোনটা বেজে উঠল। উনি ফোনটা রিসিভ করে লাউড স্পিকার দিয়ে হ্যালো বলতে ওপাশ থেকে গালির বহর শুরু হলো। শালা কয়বার কল করছি, ফোন কি আলমারিতে তুলে রাখার জন্য কিনেছিস? টেনশনে মরে যাইতেছি আর তুই ফোন অফ করে রংলীলা করছিস শালা। এ তুই তো গালি দেওয়ার পরও শুভ্রর মুখে মুচকি হাসে। আমার কানে রীতিমতো ভোগ করছে। সাহিল ভাইয়াও সিলিং ইউজ করা জানার ছিল না আমার। শুভ্র খুব ধীরে আমার হাতের সুচ খুলে দিতে দিতে বললেন, আমার দুলাভাই হওয়ার যে খুব শখ তোর, সেটা আমি জানি ভালো করেই। বারবার শালা বলে সেটা প্রমাণ করতে হবে না দোস্ত। বেটা ফাজলামো কমা, ফোনটা অফ ছিল কেন সেটা বল। এদিকে ঘাম ছুটে গেছে আমার। কাল আমার অ্যাসাইনমেন্ট আর আজ আমি 7 ঘন্টা যাবৎ এয়ারপোর্টে বসে আছি। 3 ডাবল টাকা দিয়ে টিকিট নিয়েছি, তবু বলের ওয়েদারের জন্য ফ্লাইট অফ। নয়তো এতক্ষণ দেশে থাকতাম আমি। কুল ইয়ার, ভাষা ঠিক কর, রাখলে তোর ভাষা ঠিক থাকে না। তোর কুলের শান কাঁদে কেন? কী করছিস তুই? বিয়ে কি ওকে কাঁদানোর জন্য করেছিস? ইচ্ছে তো করছে তোকে। আরে বাবা, শুনবি তো আমার কথা? বাজে কথা থামা। ওকে কাঁদতে হয় না, একা একাই কাঁদে। আর ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাতেই ম্যাডামে কেঁদে 8 ঘন্টা যাবৎ সেন্সলেস হয়েছিল। কস কি? অ্যাক্সিডেন্ট? শালা অ্যাক্সিডেন্ট করছিস সেটা তুই ততক্ষণে বলছিস আমায়? ঠিক আছিস তুই? নিশ্চিত ব্যাপক ইনজুরি হয়েছে, নয়তো সানশাইনে তো হাইপার হবে না। না রে, মাথা দুটো সেলাই লেগেছে, হাতে একটু ব্যথা পেয়েছে আর পায়ে। দিব্যি হেঁটে বেড়াচ্ছি। আমার কথা ছাড়, যা এয়ারপোর্টে গিয়ে রেস্ট নে। অ্যাসাইনমেন্ট কমপ্লিট কর। আমাদের নিয়ে টেনশন করিস না, একদম ঠিক আছি। বাসালি দোস্ত, টেনশনে পাগল হয়ে যাচ্ছিলাম। একটু সাবধানে তো থাকতে পারিস নাকি? তোর কিছু হলে শানশানের কী হবে ভেবে দেখছিস? শানশানের খেয়াল রাখিস। কথা বলবি ওর সাথে সাহেল? শুভ্রর এক কথা চমকে তাকালাম আমি। ওপাশ থেকে অতিরিক্ত তাড়াহুড়া নিয়ে বলে উঠলেন সাহেল ভাইয়া, আরে না না, আমার দেরি হয়ে যাচ্ছে, রাখছি রে, সাবধানে থাকিস আর তোর বইয়ের খেয়াল রাখিস। শুভ্র কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে আমার দিকে তাকিয়ে মিষ্টি হাসলেন। আমি বিলম্ব চোখে তাকিয়ে আছি। এরা দুজন দুজনের ফিলিং জানে, তবু কত স্বাভাবিক ওরা। কিন্তু কিভাবে তো স্বাভাবিকতা? অস্থিরতা হয় না ওদের? ওরা কি বন্দুকটাকে সব কিছুর ঊর্ধ্বে এনে দাঁড় করিয়েছে, যেখানে রাগ, ক্ষোভ, হতাশা, অস্থিরতা কোনো ঠাঁই নেই? এটুকুই না। শুভ্র আমাকে উদ্দেশ্য করে বলো, উঠে ফ্রেশ হয় নাও, আমি খাবার আনছি। না এখন নয়, নামাজ পড়বো আমি। নামাজ? এখন কিসের নামাজ? এশার আজান দেয়নি এখনও, 7টা 40 বাজে মাত্র। নফর নামাজ পড়ব। কথাটা বলে বেড থেকে নামতে গেলে মাথা ধরে উঠতে আমার, উনি দৌড়তে আমার কোমর চেপে ধরে আহ করে উঠেই বললেন, সাবধানে। আমি ওনার হাতের দিকে তাকিয়ে দেখলাম ব্যান্ডেজ করা হাতের কোমর চেপে ধরেছেন উনি।
কিছু একটা বলতে যাবে ঠিক তখনই কিছু একটা মনে পরে নিজেকে দিকে তাকিয়ে বিষণ্ণ দিকে মাথা ঘুরিয়ে ওনার চোখের দিকে তাকিয়ে বললাম, আমার ড্রেস, আমার ড্রেস কে চেঞ্জ করছে? কেন, আপনি করেছেন? আমি করলে কি খুব ক্ষতি হয়ে যেত তোমার? আমার অধিকার আছে বুঝলা, যদি অধিকারটাই অ্যাপ্লাই করিনি, বৌমিনি এসে চেঞ্জ করে দিয়েছে। ওনার কথায় স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। উনি বাহু থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলেন। নামাজ পড়ে আল্লাহকে শুকরিয়া তো জানাতেই হবে।